নমস্কার, আপনাদের সবাইকে অভিনন্দন। এডুকেশন অনলাইন অনুষ্ঠানে অ্যাকচুয়ালি আগস্ট মাস শুরু হতেই যেটা ফিল হয়, আগস্ট মাসের সবথেকে প্রাইম ডেট, সবথেকে ভ্যালুয়েবল ডেট হচ্ছে 15th অফ আগস্ট, অর্থাৎ সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো আগস্ট মাস শুরু হলে একটা স্বাধীনতার একটা মানসিক অবস্থা তৈরি হয় যে আমরা স্বাধীন, আমরা ইন্ডিপেন্ডেন্ট। আমি মনে করি যে মানুষকে জীবনে স্বাধীন করতে পারে তার রোজগারের নিশ্চিত অবস্থান, এবং যেটা আপনাকে চাকরি দিতে পারে, যে কন্ডিশনই হোক, যে পরিবেশ হোক। যাদের ভেতরে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে, সলিড আয়রন ডিটারমিনেশন রয়েছে, তারা জীবনে চলার পথে এগিয়ে যেতে পারবে, চাকরি পেতে পারবে অ্যাট এনি সিচুয়েশন। মানুষকে এই কনসলিডেশন প্রোভাইড করে আসছে রাইস এডুকেশন ফর আ লং টাইম। দীর্ঘ সময় ধরে মানুষের বিশ্বাস এবং ভরসাকে আরও বেশি সুদৃঢ় করছে আমাদের অনুষ্ঠান রাইস এডুকেশনকে নিয়ে আজকে। এবং আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিস্টার শুভেন্দু ময়রা, ওয়েল নোন লাভিংলি টিচার বাই ময়রা স্যার, এবং রাইসের অত্যন্ত পরিচিত ময়রা স্যার আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট ট্রেনার স্পেসিফিক্যালি অন দ্য ম্যাথ সাবজেক্টস। এবং আজকে যারা WBCS জেনারেল কম্বাইন্ডের মধ্যে SSC, PSC, ব্যাংক, রেল, LIC, বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরির কথা ভাবছেন, কিভাবে টেকনিক্যালি আপনারা প্রিপেয়ার হবেন, কিভাবে আপনারা বাস্তবিকভাবে পরীক্ষা দিতে বসে কি করে আরও বেশি ওয়েল ইকুইপড এবং শার্পলি আপনি অ্যাটেন্ড করতে পারবেন, আজকে সেই ক্লাস হবে। স্যারকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। তো আমরা শুরু করতে পারি স্যার। আমরা অ্যাকচুয়ালি স্যার, যেটা আমার মনে হয়েছে, চাকরির যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সঙ্গে অনেক সময় কথা হয়, তারা বলেছেন টাইম ফ্যাক্টর ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। নিশ্চয়ই। তো এটা কিভাবে এবং কিভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি পরীক্ষা? একদম, আজকের সেশনে আমি সেগুলোই মূলত আলোচনায় আসব। প্রত্যেকে সুপ্রভাত। যারা বর্তমান স্টুডেন্ট তারা তো বাড়িতে পড়াশোনা করছেই, ভবিষ্যতে যারা স্টুডেন্ট তাদের জন্য মূল প্রোগ্রামটা আমরা আজকের আমার মূল বক্তব্য থাকবে। তো যে কোনো পড়াশোনাতেই একটা পরিকল্পনা দরকার। যারা ভবিষ্যতে স্টুডেন্ট, যারা ভবিষ্যতে চাইছো যে সরকারি চাকরির পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি চাকরির মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, তাদেরও কিন্তু যেভাবে বিগত দিনগুলোতে আমাদের কনভেনশনাল পরীক্ষাতে তোমরা পড়াশোনা করে এসছো, কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু একটা প্রিপারেশন দরকার, প্ল্যানিং দরকার। আমাদের প্রতিষ্ঠান সেই প্ল্যানিং এবং সেইভাবেই প্রত্যেককে বিগত দিনে, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে সেইভাবেই প্রত্যেককে তৈরি করা হবে, এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ অবশ্যই। তো আমার মূল বক্তব্যটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষাতে আজকে থেকে ঠিক 15-20 বছর আগে যদি আমরা ফিরে যাই, বেশ কিছু আজকের দিনে বিবর্তন এসছে। মূলত এসছে সেটা হচ্ছে টাইমিংটা ভীষণ ফ্যাক্টর, যে ব্যাপারে আমরা ভীষণ নজর দিই। একটা সময়ে কম্পিটিটিভ পরীক্ষায় সময় থাকতো 2 hours 30 minutes, তারপর শুরু হয়েছিল 2 ঘন্টা 2 hours, সেখান থেকে হলো 1 hour 30 minutes। এখন বেশিরভাগ ভারতবর্ষের যে নন টেকনিক্যাল এক্সাম, সেখানে টাইমটা নেমে এসছে 1 hour। ইউ কান্ট ইমাজিন 60 মিনিট। সো যদি 60 মিনিটে পরীক্ষা দিয়ে তাকে সাফল্য লাভ করতে হয়, তাহলে ঠিক প্ল্যানিংটাও সেভাবে করতে হবে পড়াশোনাতে। তার প্ল্যানিংটার সাথে পড়াশোনাটা যদি আবদ্ধ করা না যায়, তাহলে কখনো তার সামিট যেটা, সেখানে পৌঁছানো যাবে না। সো প্রত্যেক স্টুডেন্টকে হতে হবে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে পড়াশোনা করতে হবে, স্মার্ট ওয়ার্ক। সো এটা আমাদের বর্তমান চাকরির পরীক্ষায় পড়াশোনায় ভীষণ দরকার। যে কনভেনশনাল সিস্টেমে একটা অঙ্ককে যদি আমরা পরিষ্কার ফুটিয়ে তুলতে চাই, 5 to 10 minutes টাইম লাগে, যেটা আমরা আমাদের সিস্টেমে, আমাদের কম্পিটিটিভ পরীক্ষার ভাষায় সেটা হয়তো 1 সেকেন্ডে অ্যাচিভ করতে পারি, কখনো 5 সেকেন্ডে অ্যাচিভ করতে পারি, কখনো 10 সেকেন্ডে অ্যাচিভ করতে পারি। যে কোনো কমিশন কেন্দ্রীয় সরকারের পরীক্ষা নেয়, মূলত যারা IAS পরীক্ষা নেয়, UPSC, SSC স্টাফ সিলেকশন কমিশন, যেটা নন টেকনিক্যাল পরীক্ষা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জোর দিই, সেটা হচ্ছে SSC স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, 10+2 আরও অনেক পরীক্ষা আছে। স্টেটের পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন, সেখানে মূলত WBCS, PSC ক্লার্কশিপ, PSC মিসলেনিয়াস,
পুলিশ যদিও পুলিশ সার্ভিস কমিশন হয়েছে, এনারা পরীক্ষা নেন। যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে যে পদ্ধতিতে আমাদের সাবজেক্ট ম্যাথামেটিক্স প্রিপেয়ার হতে হবে সেটাই মূলত আজকে আমাদের বিষয়বস্তু। মানে আমার যেটা মনে হয়েছে স্যার, যে আমার প্রচুর পরিমাণে নলেজ আছে ম্যাথসে, শিওর, কিন্তু আমার মধ্যে টাইম ম্যানেজমেন্ট নেই। আমার মনে হয় আক্ষরিক অর্থে সেখানে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করা বা সাকসেস পাওয়াটা সম্ভব নয়। একদমই না। মানে প্রচুর থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার মধ্যে রয়েছে, Sure. এন্ড ইউ আর এক্সেলেন্ট স্পেশালাইজড অন ম্যাথ, কিন্তু আপনার কাছে টাইম ম্যানেজমেন্টটা নেই। মানে টাইম ব্যাপারে আপনার কনসিয়াসনেস আছে, বাট এই যে স্যার যেটা বললেন ভেরি ইম্পর্টেন্ট, 100 মার্কসের নাম্বার আমি কি করে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো সেই টেকনিক্স আপনার জানা নেই। আমার মনে হয় যে আজকে পশ্চিমবঙ্গে এই যে টাইম ম্যানেজমেন্ট মানুষকে শিখিয়ে দিচ্ছে কিন্তু রাইস এডুকেশন ফর এ লং টাইম। আপনাদের মতো ওয়েল ইকুইপড এবং ওয়েল নলেজ টিচার আছেন বলে এটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে আর কি, আরো বেশি জানতে একদম। পারা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর একটু বলছিলাম যে 60 মিনিট, 60 মিনিটে কিন্তু একজন স্টুডেন্টকে অ্যাটেম্প করতে হয় ম্যাথস, অ্যাটেম্প করতে হয় জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাটেম্প করতে হয় ইংলিশ, অ্যাটেম্প করতে হয় জেনারেল নলেজ। কোনো এক্সামে কম্পিউটার নিয়ে কোশ্চেন আসে, কোনো এক্সামে আরও অনেক কিছু সাবজেক্ট নিয়ে কোশ্চেন আসতে পারে। তো এতগুলো সাবজেক্টকে পরিকল্পিত উপায়ে যদি পড়াশোনার মাধ্যমে ফুটিয়ে তোলা না যায়, কখনো সাকসেস আসতে পারে না। ঠিক। তো আমি একটা বক্তব্য বলি। ধরুন পিটি ঊষাকে সবাই চেনেন, তিনি 1984 অলিম্পিক্সে 4th হয়েছিলেন, ব্রোঞ্জ পাননি। তো ব্রোঞ্জ আর 4th-এর মধ্যে তফাৎ ছিল আমরা জানি 1 সেকেন্ড, কিন্তু 1 সেকেন্ডেরও তো মাইক্রো সেকেন্ড হয়। একদম 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ তফাতে উনি 4th হয়েছিলেন। তার মানে টাইমটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জগতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সো সেই টাইমিংটা নিয়েই আমি বলবো মূলত আমার আজকের ক্লাসে। ধরুন একটা পাটিগণিত, মাধ্যমিকে যখন বিভিন্ন সাবজেক্ট মাটিগণিত, বীজগণিত, তাই তো জিওমেট্রি, আরও অনেক সাবজেক্ট পরিমিতি আসতো, সেখানে 20 থেকে 24 কোশ্চেন অ্যাটেম্প করতে আমাদের টাইম দেওয়া হতো 180 মিনিট, 3 আওয়ার্স। আচ্ছা। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় 50 কোশ্চেন ম্যাথসে অ্যাটেম্প করতে হয় 30 to 32 মিনিটস। সো ইউ কান্ট ইমাজিন সেই পদ্ধতিই অ্যাপ্লাই করতে হবে যে পদ্ধতিতে সাকসেসটা আসে। একদম। তো আমি সবার কাছে একটা পরিচিত চ্যাপ্টার, মূলত যে চ্যাপ্টারগুলো আমরা কম্পিটিটিভ পরীক্ষায় ফেস করি, পাটিগণিতের ক্লাস 8, 9, 10-এ যে সমস্ত চ্যাপ্টার স্টুডেন্টরা ফেস করে সেগুলোই ফেস করতে হয় অ্যারিথমেটিকে। প্রফিট আর লস, লাভ ক্ষতি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ, পার্সেন্টেজ, শতকরা, অ্যাভারেজ, গড়ের চ্যাপ্টার ক্লাস 8-এ সমস্ত স্টুডেন্ট করেছে। নাম্বার সিস্টেম, ডিফারেন্ট কালেকশন অফ ম্যাথস অফ নাম্বারস, সিম্পলিফিকেশন অ্যান্ড পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম, ডিফারেন্ট এই ধরনের অ্যারিথমেটিক চ্যাপ্টার। তার সাথে আরও কিছু, যখনই একজন স্টুডেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা দিচ্ছে, 2012-13 থেকে সিলেবাস ইনক্লুড হয়েছে মাধ্যমিকেরই কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন জিওমেট্রি, অ্যালজেব্রা, ট্রিগনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। যদিও সেগুলোও কিন্তু আমরা পরিকল্পিত উপায়ে অবজেক্টিভ নিয়মে স্টুডেন্টদের অবশ্যই প্রোভাইড করি, যে সমস্ত নিয়ম তাতে কিন্তু পরিকল্পনা মাফিক এগোলে স্টুডেন্ট ওই 60 মিনিটেই কিন্তু তার সাফল্য লাভ করতে পারবে। তো ধরুন এই যে প্রফিট আর লস চ্যাপ্টার, প্রত্যেক বছরই একজন স্টুডেন্ট মাধ্যমিকে এই কোশ্চেন ফেস করে। আমি জাস্ট প্রতিটা চ্যাপ্টার থেকে একটা এক্সাম্পল দেব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভেনশনাল ম্যাথস, যেটা করতে গিয়ে একজন স্টুডেন্টের 5 to 10 মিনিটস টাইম লাগে, সেটা আমরা 2 to 5 সেকেন্ড যে কোনো অ্যান্সার যে কোনো চ্যাপ্টারের আমরা করতে অঙ্গীকারবদ্ধ। ধরুন বলল a man sold 2 articles for rupees 910 each. দুটো আর্টিকেল বিক্রি করলো 910 টাকা করে। অন দ্য ফার্স্ট, profit was 30% and on the second, loss was 30%.
আপনার কোশ্চেন এলো ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, profit or loss percentage on the whole transaction. ওকে, এটা যদি কনভেনশনাল সিস্টেমে আমরা ফিরে যাই, দেখুন প্রচুর সময় লাগবে। কিভাবে? তো দুটো আর্টিকেলেরই কস্ট প্রাইস বের করতে হবে। 30% প্রফিট হয়েছে মানে প্রথমটায় আস্তে আস্তে কিন্তু টাইমটা কিন্তু প্রচুর বাড়বে। হ্যাঁ, সে অ্যান্সারে পৌঁছতে পারবে। প্রথমটায় এসপি যদি 130 হয়, সিপি হচ্ছে 100। এসপি বলা আছে 910, সেলিং প্রাইস 910, কস্ট প্রাইস পেয়ে যাব 100/130 ইন্টু 910, দ্যাট ইজ 700। ওকে, এইভাবে দ্বিতীয়টায় ধরুন বলা আছে লস হয়েছে 30%, তার মানে 70 যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 910 যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/70 ইন্টু 910, 1300। তাহলে টোটাল ক্রয় মূল্য বেরোলো 700 প্লাস 1300, দ্যাট ইজ 2000। আমার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু এটা করছি কনভেনশনাল ফান্ডামেন্টাল ম্যাথস, প্রচুর টাইম লাগছে। এটা আমি জাস্ট ডিফারেন্সটা বোঝাচ্ছি কনভেনশনাল সিস্টেমে কতটা টাইম আমাদের লাগে। হোয়াইট বলা আছে টোটাল সেলিং প্রাইস 910 ইন্টু 2, দ্যাট ইজ 1820। তাহলে মোটের উপর লস হয়েছে 180। তাহলে 180 ইজ দ্য লস যখন মোট ক্রয় মূল্য 2000, পার্সেন্টেজ হচ্ছে 9%। তো এই উত্তরে পৌঁছতে গিয়ে একজন স্টুডেন্ট যখন কনভেনশনাল সিস্টেমে পড়াশোনা করে এসছে, তার টাইমটা কিন্তু লেগে যাচ্ছে 5 to 6 মিনিট। কিন্তু আমরা সিস্টেমেটিক পদ্ধতিতে যেভাবে স্টুডেন্টদের তৈরি করব, সেখানে এই টাইমটা মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে। কিভাবে? তাদেরকে আমরা শেখাবো যখন বিক্রয় মূল্য দুটো আর্টিকেলের ইকুয়াল হয়, একটাতে প্রফিট যদি 30% হয়, একটায় লস যদি 30% হয়, মোটের উপরে অলওয়েজ লস হবে 3 স্কোয়ার। এই যে 30, দ্যাট ইজ প্রথম ডিজিটটা আছে 3, দ্যাট ইজ 3 স্কোয়ার, দ্যাট ইজ 9% লস। এটা সে সিস্টেমেটিক উপায়ে পড়াশোনার মধ্যে শিখে যাবে, যাতে সে 2 সেকেন্ড 3 সেকেন্ডে অ্যান্সার করতে পারে। সো এটাই আমার বক্তব্য। বেশ কিছু কোশ্চেন যা কম্পিটিটিভ পরীক্ষায় আমরা পাই, বেশ কিছু আমি বলবো না, সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন এইভাবে যদি প্ল্যানিং নিয়ে পড়াশোনা করা যায়, আমি আরও অনেক চ্যাপ্টারে দেখাবো জাস্ট এক্সাম্পলগুলো, যেখানে অ্যান্সার করতে গিয়ে আমাদের প্রচুর সময় কম লাগবে, হয়তো সেটা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। একদমই, মানে খুব ইন্টারেস্টিং। যে লেন্দি প্রসিজিয়ার দেখানো হলো, এটা আমরা অনেকেই জানবো, আমরা অনেক ইচ্ছে করলে করতেও পারবো, কিন্তু এই শর্ট প্রসিজিয়ারটাকে অ্যাডাপ্ট করাই হচ্ছে আমাদের টেকনিক্যাল সাউন্ড হওয়ার একটা রাস্তা, এবং যেটা রাইস এডুকেশন করে থাকে। আপনারা ফোন করতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের। আর আমি বলবো যে নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে পুরোপুরিভাবে আপনি ফোন করতে পারেন। আপনার অ্যাডমিশনের জন্য কি প্রসিডিয়ার হতে পারে, কিভাবে আপনি এগোতে পারেন এই সময়টাতে, বিশেষ করে ক্লাস কিভাবে হচ্ছে, আমি যতটা জানি খুব সুন্দরভাবে ওয়েল ইকুইপডভাবে অনলাইন ক্লাসেসগুলো হচ্ছে। কাজে সেখানে কিভাবে আপনারা যাবেন সেগুলো এই তলার হেল্পের যে নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন রয়েছে নিচে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি নিতে পারেন। আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে, ধরুন টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো প্রত্যেক বছরই মাধ্যমিকে এই কোশ্চেনটা আসতেই থাকে। কোশ্চেনটা হচ্ছে, বলছে দুটো ট্রেন দুটো আলাদা আলাদা স্টেশন থেকে একই সময় স্টার্ট করলো। ধরুন একটা হাওড়া থেকে, একটা মধুপুর থেকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবার মনে পড়বে, মাধ্যমিকে সবাই করেছে। তো একই সময়ে স্টার্ট করলো, নিশ্চয়ই রাস্তার মধ্যে তারা মিট করবে। মিট করার পরে প্রথমটা এখান থেকে স্টার্ট করলো, দ্বিতীয়টা এখান থেকে স্টার্ট করলো। একই সময়ে স্টার্ট করেছে, কোনো এক সময় তারা মিট করলো। অঙ্ক বলছে মিট করার পরে প্রথম ট্রেনটা তার গন্তব্যস্থলে পৌঁছলো 4 ঘন্টা সময়ে, আর দ্বিতীয় ট্রেনটা মিট করার পরে তার গন্তব্যস্থলে পৌঁছলো 9 ঘন্টা সময়ে। তো বিভিন্ন বছরে এটা সবাই ফেস করে এসছে মাধ্যমিক পরীক্ষায়। তো তোমাকে প্রশ্ন করবে
হোয়াট ইজ দ্য স্পিড রেশিও অফ দ্য টু ট্রেন, দুটো ট্রেনের গতিবেগের অনুপাত কত। তো এটা যদি কনভেনশনাল সিস্টেমে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, সেই একইভাবে বলবো 5 থেকে 10 মিনিট সময় লাগবে, মিনিমাম লাগবে। তাহলে আমরা সাফল্যে পৌঁছবো কী করে? তো সেটাই আমার বক্তব্য, যে যদি আমরা অবজেক্টিভ পদ্ধতিটা দিনের পর দিন নার্চার করি, প্র্যাকটিস করি, তাহলে আমরা নিশ্চয়ই সেই সময়ে পৌঁছতে পারবো যে সময়টা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য লাভ করার জন্য প্রয়োজনীয়। তো এটা আমি বলি, যদি ডেসক্রিপটিভে আমরা শিখতাম কতটা টাইম লাগতো দেখে নাও। আমি ধরলাম এই যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে ট্রেনটা আসছে এর গতিবেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো তোমায় বলা আছে এই ডিস্টেন্সটা কভার করতে প্রথম ট্রেনটা 4 ঘন্টা নিয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 ঘন্টায় যদি এক্স যায় তাহলে 4 ঘন্টায় যায় 4x, তো দিস ডিস্টেন্স ইজ 4x কিলোমিটার। আবার বলছে মিট করার পরে দ্বিতীয় ট্রেনটা এই দূরত্বটা কভার করেছে 9 ঘন্টায়, তার গতিবেগ ওয়াই, তাহলে নিশ্চয়ই দূরত্বটা কভার করেছে 9 ঘন্টায়, মানে ডিস্টেন্সটা হচ্ছে 9y। এবার আসি, তোমায় বলেছিল তারা একই সময়ে স্টার্ট করেছে, তাহলে প্রথম ট্রেনটা এই দূরত্বটা কভার করতে যতটা সময় নিয়েছে, দ্বিতীয় ট্রেনটা এই দূরত্বটা কভার করতে কিন্তু একই সময় নিয়েছে। বলো প্রথম ট্রেনটা এই ডিস্টেন্সটা কভার করেছে মানে কত, সেটা 9y। কোন স্পিড নিয়ে? এক্স, সো দ্য টাইম টেকেন 9y/x আওয়ার। আবার দ্বিতীয় ট্রেনটা এই ডিস্টেন্সটা স্টার্টিং করার পর মিট করা পর্যন্ত যে ডিস্টেন্সটা গেছে সেটা 4x, কোন স্পিড নিয়ে? y, সো দ্যাট টু টাইম আর ইকুয়াল। আস্তে আস্তে সময় কিন্তু আমাদের বাড়ছে, এই সময়টা আমরা কখনোই কম্পিটিটিভ পরীক্ষায় নিতে পারি না। যে সিস্টেমে একজন স্টুডেন্ট পড়াশোনা করে এসছে সে তো এটাই করবে। সে যদি টেকনিক্যাল পদ্ধতি না শেখে, কম্পিটিটিভ পরীক্ষার ভাষায় যদি শর্টকাট নিয়ম না জানে, সে কিন্তু কখনোই ওই 60 মিনিটে 100 নম্বরের কোশ্চেন যেখানে কাট অফ মার্কস আসছে হয়তো 70%, 75% কি 80%, সেটা অ্যাচিভ করতে পারবে না। 20%, 30% অ্যাচিভ করাও যেতে পারবে না। তো দেখো এটা যদি ডায়াগোনালি মাল্টিপ্লাই করি তাহলে 4x² ইকুয়াল টু 9y², তাহলে x² ইকুয়াল টু 9/4, সো x ইজ টু y, √9/√4, that is 3:2. So we achieve the answer in 5 to 6 minutes. এটা কনভেনশনাল সিস্টেমে অবশ্যই দরকার, কিন্তু অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে উই হ্যাভ টু টেক অনলি 2 সেকেন্ড টু মেক দ্য অ্যান্সার। কীভাবে? তো মিট করার পরে প্রথম ট্রেনটা বাকি ডিস্টেন্সটা কভার করেছিল 4 আওয়ারে, আর মিট করার পরে দ্বিতীয় ট্রেনটা বাকি ডিস্টেন্সটা কভার করেছিল 9 আওয়ারে। সো রিভার্স স্কোয়ার রুট, অর্থাৎ দ্বিতীয়টা যে সময় নিয়েছিল তার বর্গমূলটা হবে আগে, আর প্রথম ট্রেনটা মিট করতে যে সময় নিয়েছিল তার বর্গমূলটা হবে পরে। সো রিভার্স স্কোয়ার রুট, উই গেট দ্য অ্যান্সার 3:2। তো এটা মেন্টাল ম্যাথামেটিক্স। কম্পিটিটিভ পরীক্ষায় একটা কথা আছে, মেন্টাল ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাপ্লিকেশন। অঙ্ক পড়ার পরেই একজন স্টুডেন্ট, যেহেতু কম্পিটিটিভ পরীক্ষায় ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে 5 অপশান থাকে, নন ব্যাংকিং সমস্ত পরীক্ষায় 4টে অপশান থাকে, তো শুধুমাত্র অপশানটা মার্ক করতে হবে, ইভ্যালুয়েশন হবে এই অ্যান্সার শিটটা। সো এই যে অ্যান্সারটা সে মেন্টাল অ্যাবিলিটি অ্যাপ্লাই করে, মেন্টাল ক্যালকুলেশন অ্যাপ্লাই করে গেট দ্য অ্যান্সার 3:2, সেটাই শুধুমাত্র তার নাম্বারে প্রতিফলিত হবে। তার ভিতরের কনসেপশন কত, অঙ্কের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, জাস্ট দে হ্যাভ টু গেট দ্য অ্যান্সার, ইটস দ্য রিকোয়ারমেন্ট। ওকে, একদমই আমরা দেখছি এবং আমার আশা করি যে আপনারা দেখছেন এই অনুষ্ঠান। সব থেকে বড় ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে টেকনিক্স, কিভাবে টেকনিককে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে কি অফ সাকসেস, যে কিভাবে কত তাড়াতাড়ি আপনি এই ব্যাপারটাকে প্রম্পটলি করতে পারবেন পরীক্ষার খাতাতে, বিকজ টাইম ইজ ফ্যাক্টর। যারা মনে করছেন রাইসের সঙ্গে কানেকশন করবেন, তাদের কানেক্টিভিটি নাম্বার সমস্ত টেলিভিশন স্ক্রিনে রয়েছে, যোগাযোগ করুন। ডেফিনেটলি ওখানে গেলে ক্লাসে ময়রা স্যারের সঙ্গে দেখা হবে, মানে ইউ উড বি দ্য নিউ স্টুডেন্ট অফ দ্য ময়রা স্যার ফর দ্য নেক্সট টাইম। তো আশা করি আপনার মানে সৌভাগ্য আশা করি, এবং আশা করি খুব তাড়াতাড়ি প্রোগ্রেস হোক,
চাকরি আপনি পান, কিন্তু তার জন্য টেকনিক্যাল এডুকেশন দরকার, রাইস এডুকেশনের মতো প্রতিষ্ঠান প্রয়োজন আপনাকে গাইড করবার জন্য, আপনাকে অবজার্ভ করবার জন্য। স্যার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসি, নেক্সট ম্যাথে চলে আসি। এরপর আরেকটা চ্যাপ্টারে আসি, বেশ কিছু এক্সাম্পল আমি দেখাবো, প্রত্যেকেই সেই অঙ্কের সাথে পরিচিত আছো। সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ। ধরা যাক আমি দুটো তিনটে এক্সাম্পল দেখাবো। ওই চ্যাপ্টারে যে 20-25টা টাইপ হয়, প্রত্যেকটা এখানে আমি দেখাতে পারছি না, কিন্তু প্রত্যেকটারই কিন্তু অবজেক্টিভ পদ্ধতি আছে, যেটা অ্যাপ্লাই করে একজন স্টুডেন্ট নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছতে পারবে। দেখা যাক, ধরো বললো এ একটা কাজ একা একা করতে পারে 20 ডেজ, বি সেম কাজ একা একা করতে পারে 30 ডেজ। না কোশ্চেন হলো, দে টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক, দে সাইমালটেনিয়াসলি ইফ দে ওয়ার্ক, একসাথে যদি কাজ করে, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড টাইম টু গেট দ্য টু কমপ্লিট দ্য ওয়ার্ক। যদি আমরা কনভেনশনাল পদ্ধতিতে যেতাম, সবাই আমরা জানি পারবো, এ 20 ডেজে যে কাজটা করে সেটা এক অংশ, যে কোনো কাজ মানে এক অংশ, তাহলে একদিনে যে কাজটা করে সেটা 1/20 পার্ট। আস্তে আস্তে কিন্তু টাইম কিন্তু প্রচুর বাড়ছে। সেম কাজ বি 30 দিনে করে এক অংশ, একদিনে করে 1/30 অংশ। তাহলে দুজনে একসাথে একদিনে করে, এ প্লাস বি একসাথে একদিনে করে 1/20 প্লাস 1/30। উই হ্যাভ টু মেক এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, নিচেরগুলো লসাউ করতে হবে, সে লসাউ করতেও সময় লাগবে। এদের এলসিএম হচ্ছে 60, সেটাও আমরা কিন্তু সিস্টেমেটিক পদ্ধতিতে নাম্বার দেখে কী করে এলসিএম করতে হয় সেই চ্যাপ্টারে গেলেই আমরা নিশ্চয়ই করতে পারবো। এটা হচ্ছে 3, এটা 2, 5/60, 1/12। তাহলে একসাথে 1/12 অংশ করতে লাগে একদিন, তাহলে এক অংশ করতে লাগবে 12 দিন। দ্যাটস দ্য কনভেনশনাল সিস্টেম, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল সিস্টেম টু গেট দ্য অ্যান্সার। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা তোমার থেকে ডিমান্ড করছে এই পদ্ধতি না, এটা সবাই আমরা পারবো। A to Z সবাই কম্পিটিটিভ পরীক্ষায় আসার আগে কনভেনশনাল সিস্টেমে যখন পড়াশোনা করেছো সবাই এটা করতে পারবে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় এটা আরও তাড়াতাড়ি তোমাকে করতে হবে। তাড়াতাড়ি মানে যেটা ডিমান্ড করছে সিস্টেম। কিভাবে? দেখো, এ একা একা করছিল 20 দিনে, বি একা একা সেই কাজটা করতে 30 দিনে। তাহলে একসাথে করতে সময় নেবে, এটা একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, মনের মধ্যে উত্তর করতে পারবে। প্রোডাক্ট অফ টু টাইম, দুটো সময়ের গুণফল বাই যোগফল, তো প্রোডাক্ট অফ টু টাইম বাই সাম অফ টু টাইম। দেখো উত্তর কিন্তু হয়ে গেছে 3 4 12 দিন। কত টাইম লাগবে? 4 to 5 সেকেন্ড। সেকেন্ড কিন্তু অনেক বড় সময়, তারও ক্ষুদ্র সময় হয়, একটু আগে আমি বলেছি। তাহলে প্রোডাক্ট অফ টু টাইম বাই সাম অফ টু টাইম, গেট দ্য অ্যান্সার হোয়েন দে ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। নাও আরেকটা কোশ্চেনে আসি ঠিক এর পরবর্তী ওই চ্যাপ্টারের অঙ্কে। ধরা যাক বলা হলো এ এবং বি একসাথে একটা কাজ করতে নেয় 15 ডেজ, কিন্তু এ একা একা সেই কাজটা করতে নেয় 20 ডেজ। ন্যাচারালি কোশ্চেন হবে বি একা একা তাহলে কাজটা কত দিনে করে? তো যদি আমরা কনভেনশনাল সিস্টেমে যাই দেখব এ এবং বি একসাথে 15 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/15 অংশ। আবার এ একা একা 20 ডেজে করে 1 পার্ট, তাহলে একদিনে করে 1/20 পার্ট। তাহলে এখান থেকে নিশ্চিত পেয়ে যাব বি একা একা একদিনে কত অংশ কাজ করে। বলো তো কত করবে? উই হ্যাভ টু সাবট্র্যাক্ট, আমাদের বিয়োগ করতে হবে 1/15, যেটা দুজনের একদিনের কাজ, তার থেকে এর একদিনের কাজ মাইনাস করতে হবে। ভেবে দেখো আমার যে বক্তব্য, যে কনভেনশনাল সিস্টেমে কতটা টাইম লাগছে, যেভাবে আমরা পড়াশোনা করে এসছি যখন আমরা একাডেমিক এডুকেশনে পড়াশোনা করতাম। এলসিএম হচ্ছে 60, লসাগু এটা 4 15, এটা 3 20, দ্যাট ইজ 1/60। তাহলে বি যদি একা একা 1/60 অংশ করতে নেয় একদিন, তাহলে এক অংশ করতে নিশ্চয়ই নেবে 60 দিন। কতটা টাইম লাগবে? 4 to 5 মিনিটস। কিন্তু আমরা 4 to 5 সেকেন্ডে এই অ্যান্সারটা কিন্তু অ্যাচিভ করতে পারবো সিস্টেমেটিক পদ্ধতিতে, আমরা যেভাবে স্টুডেন্টের
এটা প্রোভাইড করি। দেখা যাক কী সেই সিস্টেম। বলছিল এ আর বি একত্রে কাজটা করতে নেয় 15 ডেজ, কিন্তু যে কোনো একজন এ বললে বি চাইবে, বি বললে এ চাইবে। এ একা একা করতে নেয় 20 ডেজ, তাহলে অপরজন বি একা করতে সময় নেবে। এই দুটো টাইমের প্রোডাক্ট বাই ডিফারেন্স। জাস্ট 4-5টা কোশ্চেন সে প্র্যাকটিস করবে, দেন হি মাস্ট গেট দ্য অ্যান্সার ইন হিজ মাইন্ড। যদি তার ভিতর থেকে ইচ্ছা শক্তি থাকে, দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে এটা সে অ্যাচিভ করতে পারবেই, এটা আমরা শিওর অবশ্যই। দেখো 60 ডেজ, যেটা আমরা কনভেনশনাল সিস্টেমে করতে গিয়ে অনেক পরে অ্যান্সার পেয়েছিলাম। এটা কুইক, মনের মধ্যে উত্তর করব, প্রোডাক্ট অফ 2 টাইম বাই ডিফারেন্স অফ 2 টাইম, অ্যান্সার ইজ 60 ডেজ। নেক্সট, মানে হিউজ প্র্যাকটিসও দরকার, মানে আমার একদম। মনে হয় যেটা সবার থেকেই শুনেছি। আরেকটা কথা বলে রাখি যে আজকে লাইভ অনুষ্ঠান, এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ময়রা স্যারের সঙ্গে আজকে আমরা সরাসরি টেলিফোনে কথা বলতে পারি। টিভি স্ক্রিনের নিচে সরাসরি ফোন করবার জন্য নাম্বার যাচ্ছে, ডিসপ্লেড হচ্ছে, এটা দেখে আপনারা ফোন করুন। এবং ইনস্টিটিউটে যোগাযোগ করবার জন্য নাম্বার টেলিভিশন স্ক্রিনে রয়েছে, এখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ম্যাথ চ্যাপ্টার থেকে, অথবা কি করা উচিত বা না করা উচিত এই সম্পর্কে, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, দেন ইউ ক্যান আস্ক আস, আমাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। অবশ্যই স্যার রয়েছেন, সাহায্য করবেন। হ্যাঁ, যেটা Next বলছিলেন আমরা বলি, হ্যাঁ। প্র্যাকটিস, যে কোনো সিস্টেমে তো প্র্যাকটিস না করলে এগোতে পারবে না। সৌরভ গাঙ্গুলির অফ সাইডে স্ট্রেংথ ছিল, অন সাইডে ছিল না, কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে সে কিন্তু তার যেটা ড্রব্যাকস ছিল সেটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছিল, এবং ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি করেছিল, একদম। যার ফলে তারা ওই সিরিজে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল। আমরা সবাই জানি সেই গল্প। সচিন তেন্ডুলকরকেও কিন্তু রমাকান্ত আচরেকরের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে তাকে শিখরে পৌঁছতে হয়েছে। সচিন তেন্ডুলকর যেমন, সৌরভ গাঙ্গুলিকেও করতে হয়েছে দুঃখীরাম কোচিং সেন্টারে, তাকে প্র্যাকটিসের মাধ্যমে ছোটোবেলা থেকে আস্তে আস্তে তাকে তৈরি হয়ে অনেক শিখরে পৌঁছতে হয়েছে। সুতরাং যে কোনো সিস্টেমেই যদি চূড়ান্ত সাফল্য লাভ করতে হয়, তাহলে কিন্তু প্রাইমারিলি তাকে কোনো একটা সিস্টেমে তাকে যেতেই হবে, সেই সিস্টেমের মাধ্যমেই সে সাফল্য লাভ করতে পারবে। মানে একজন বিখ্যাত টিচার বলেছিলেন যে তোমার মাথায় যে নলেজ রয়েছে, Sure. তাকে যদি তুমি পেনের মাথায় নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে প্র্যাকটিস দরকার। একদম। এক্সেপ্ট প্র্যাকটিসিং ইউ কান্ট ডু এনিথিং, ইউ কান্ট অ্যাচিভ এনি গোল, এনি কাইন্ডস অফ দ্য গোল ইন ইউর লাইফ। বাট তার জন্য সাকসেস পেতে গেলে মেন হচ্ছে প্র্যাকটিস। আরেকটা জিনিস আমি খুব বিলিভ করি, যে তার জন্য খুব খুব ভালো টিচার দরকার, খুব ভালো একজন গাইড দরকার, খুব ভালো ইনস্টিটিউট দরকার। কারণ ইনস্টিটিউটের অভাব নেই কিন্তু স্যার, আপনি এত এক্সপার্টাইজড, আপনার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, রাইসে দীর্ঘদিন ধরে রয়েছেন, প্রচুর ইনস্টিটিউট রয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের এই অনুষ্ঠানের দ্বারা আপনাকে বিচার করলে চলবে না। আপনার নিজের চোখ কান খোলা রেখে বিচার করে নিতে হবে যে কোন ইনস্টিটিউটে আমি যাব, কোন ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের কথা বলছে, কোন ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে ছাত্রদেরকে চাকরি দেওয়ার কাজ ব্যবস্থা করে আসছে, কোন ইনস্টিটিউটের উপর আমার বিশ্বাসযোগ্যতা আছে। ইউ হ্যাভ টু ডিসাইড ইয়োরসেলফ। আমাদের কন্টেন্ট আমরা আপনাদেরকে দেব, স্যার যেরকম বোঝাচ্ছেন, ডিসিশন আপনি নেবেন, ডিসিশন আমরা মেক করে দেবো না কখনোই, যে কোন ইনস্টিটিউট আমার জন্য সুটেবল হবে। অবশ্যই রাইস ইনস্টিটিউটের জন্য আপনার এখানে ফোন নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। এবার আসছি, ওই চ্যাপ্টারেরই একটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় বছরই প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা স্টুডেন্টরা ফেস করে, এবং কনভেনশনাল সিস্টেমে সবাই আমরা, আমিও তৈরি হয়েছি তখন, এটা নিশ্চয়ই আমিও ফেস করেছি, সমস্ত স্টুডেন্টও ফেস করবে। সেটা হচ্ছে এ আর বি একসাথে কোনো কাজ কোনো একটা সময় করতে পারে। This is not given. A and B together can do a work in a certain time. এবার বলল A alone can do the work in 4 hours more time than the time taken by A and B together. Whereas যখন B একা কাজ করে, দুজনে একসাথে যা সময় নেয় তার থেকে 9 ঘন্টা বেশি নেয়। এবার প্রশ্ন করলো A আর B একসাথে কাজটা কত ঘন্টায় করতে পারে? এটা কিন্তু কনভেনশনাল সিস্টেমে ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সলভ করে তবেই আমরা পাবো এক্সের ভ্যালু। যে এ আর বি একসাথে এক্স ঘন্টা নেয়, এ একা নেয় এক্স প্লাস 4 আওয়ার, বি একা করতে নেয় এক্স প্লাস 9 আওয়ার, তারপর ইকুয়েশন তৈরি করে সলভ করতে হয়।
কিন্তু অবজেক্টিভ মেথডে দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে সে কিন্তু অ্যাচিভ করবে উইদিন 1 সেকেন্ড অ্যান্সার। যে কোনো কাজ দুজনে একসাথে করতে যা নেয়, কোনো একজন যদি 4 ঘন্টা বেশি নেয় সেই সময়ের রেসপেক্টে, অপরজন যদি 9 ঘন্টা বেশি নেয়, তাহলে দুজনে একসাথে কাজটা করতে নেবে। যে যে সময় দিয়েছে তাদের প্রোডাক্টের স্কোয়ার রুট, অর্থাৎ 4 into 9, the product is 36, its square root is 6 hours. So we get the answer in a single span of time, অর্থাৎ 1 সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাব। সো আমরা শুধু মার্ক করবো অ্যান্সারটা, এটাই আমাদের কাজ। নেক্সট পরের আমরা আসি, যারা ফোন করতে চাইছেন অনলাইনের এই প্রোগ্রামে তারা ফোন করতে পারেন। আমরা ফোন নেব এবং টেলিফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, এখান থেকে দেখে ফোন করলে আমরা ফোন অ্যাটেন্ড করতে পারবো। এবার আসি, উপরে রয়েছে, সরি, টেলিভিশন স্ক্রিনের উপরে সরাসরি ফোন করুন 9062206209, এই নাম্বারে ফোন করতে হবে। এবার আসি, যদি ব্যাংকিং পরীক্ষা একটা নিউমেরিক্যাল কোশ্চেন আসে, নিউমেরিক্যাল পার্টটা ওখানে ভীষণ ইম্পর্টেন্ট। তো নিউমেরিক্যাল পার্টে দু ধরনের প্রবলেম আমরা ফেস করি, একটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু ফাইন্ড আউট, আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। আমি জাস্ট দুটো এক্সাম্পল দেখাবো, তারপর চলে আসবো ট্রিগনোমেট্রি, যেটা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় স্টুডেন্টরা ফেস করে। তো একটা কোশ্চেন, এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু ফাইন্ড আউট, বলছে 216 টু দি পাওয়ার 1/3, দিস ইজ দ্য পাওয়ার, ইন্টু 26 টু দি পাওয়ার 4 ইন্টু 39 টু দি পাওয়ার 4 ডিভিশন। নেক্সট টার্মটা দিয়েছে 12 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 13 টু দি পাওয়ার সামথিং। তো একজন স্টুডেন্ট এই কোশ্চেনের যে চেহারা দেখি হয়তো ভয় পেয়ে যাবে যে কীভাবে এটা অ্যান্সার করব, কিন্তু সিস্টেম বলছে প্র্যাকটিস যদি তুমি করো, এটাও কিন্তু তুমি মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। সেটা হচ্ছে, দেখো এত বড় এক্সপ্রেশনের তোমাকে রাইট সাইডে রেজাল্ট দিয়েছে 13 টু দি পাওয়ার সামথিং, তাহলে শিওর এদিকেও কিন্তু ক্যালকুলেশন করার পর 13 টু দি পাওয়ার সামথিংই থাকবে। তো দুদিকটা ব্যালেন্স করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি কেন অন্য ফ্যাক্টরগুলো ভাববো, আমি শুধু 13 ফ্যাক্টরটা নিয়েই ভাববো? বলো, এই 216-এর মধ্যে আমরা সবাই জানি 13 ফ্যাক্টর নেই, এর মধ্যে 1 ফ্যাক্টর ইজ 13 একটা আছে, তার পাওয়ার হচ্ছে +4। এই 39-এর মধ্যে একটা 13 আছে, এই 13-এরও পাওয়ার হচ্ছে +4, আর কোথাও কিন্তু ফ্যাক্টর 13 নেই। সো লেফট সাইডে 13-এর পাওয়ার হলো 4 + 4, দ্যাট ইজ 8. সো দিস অ্যান্সার, সাইন অফ ইন্টারোগেশন, ইজ 8. সো জাস্ট উই হ্যাভ টু মেক দ্য অ্যান্সার টু গেট দ্য সাকসেস। সো এটাই আমার বক্তব্য। নিউমেরিক্যাল সিস্টেমেও যদি আমরা ভাবি এত বড় একটা সিম্পলিফিকেশান, তার অ্যান্সার যদি ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করতে চায়, তাহলে কিন্তু হবে না। অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই স্মার্ট ওয়ার্ক মানেই যে পদ্ধতিতে আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি, এই সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করলে, প্র্যাকটিস করলে, সে নিশ্চয়ই নিউমেরিক্যাল কোশ্চেন যেগুলো আসে সেগুলো অ্যাচিভ করতে পারবে। ওকে, রিয়েলি ইন্টারেস্টিং, মানে কোয়েশ্চেনের ফিগারটা দেখেই আমার ভয় লাগছে আদতে সম্ভব। আচ্ছা স্যার, আপনার অনুমতি হলে আমি একটা ফোন নিতে পারি? একদম শিওর। হ্যাঁ বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দেবদুলাল মাসান্ত বলছি। দেবদুলাল, কোথা থেকে বলছেন আপনি? আমি দমদম পার্ক থেকে। দমদম পার্ক থেকে। বেশ, কার জন্য কথা বলবেন, আপনার নাকি আপনার ছেলের জন্য? না না, আমার ইয়ের জন্য, ওয়ার্ডের জন্য। আপনার? সরি, আমার ওয়ার্ড। হ্যাঁ, ছেলের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্য। হ্যাঁ 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 ওকে ওকে ওকে, রাইট। হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে স্যার যেটা দেখাচ্ছেন, এগুলো তো আপনাদের ওখানে ক্লাসে শেখানো হয়, এরকম কোনো কি মেটেরিয়াল আছে? আমি নিজে ব্যাংকে কাজ করি, অনেকদিন হয়ে গেছে, 30 বছর। তা আমাদের সময়ে দেখেছিলাম ন্যাশনাল স্কুল অফ ব্যাংকিং থেকে যে টিউশন, ওই যে কোচিং এ দেওয়া হতো, পোস্টাল কোচিং এর ব্যবস্থা ছিল। যে এই মেটেরিয়াল যেগুলো, এগুলো কি আপনারা? আচ্ছা, আপনি বলছেন অনলাইনে বাড়িতে বসে বা পোস্টালের মাধ্যমে কোনো এডুকেশন রাইজ থেকে আছে কিনা? স্যার কি বলবেন? যেটা বলার সেটা হচ্ছে যে কোনো সিস্টেমই পড়াশোনার এখন আজকের যুগে, আধুনিক যুগে অনেক সিস্টেম হয়ে গেছে। আপনি যদি ইউটিউব খোলেন যে কোনো কিছু দেখতে পারেন, কিন্তু যদি বাস্তবিক পড়াশোনার মাধ্যমে, সিস্টেমেটিক পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে যদি চূড়ান্ত সাফল্য লাভ করতে হয়, তাকে ক্লাস কোচিংয়ে আসতেই হবে। এই ক্লাস কোচিং, হয়তো আজকে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই বাড়িতে পড়াশোনা করছি, আমরাও বর্তমান স্টুডেন্টের সেইভাবেই সার্ভিসটা দিচ্ছি,
ভবিষ্যতেও আমরা কিন্তু যখন নর্মাল সিচুয়েশনে আসবো, ক্লাস কোচিংয়েই ফিরে আসবো, সো সেখানেও আমাদের সিস্টেমে কিন্তু ভবিষ্যতে দুটো সিস্টেমই আসবে, অনলাইন এবং অফলাইন, যেটা বর্তমান সময়ে দরকার। কিন্তু একটু বলবো, বইপত্র নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সাথে সাথে হাতে খড়িতে যদি তোমার পড়াশোনা তৈরি করা না যায়, সিস্টেমেটিক ওয়েতে যদি তৈরি না হওয়া যায়, যেটা আমরা মূলত প্রোভাইড করি, তাহলে কিন্তু সাফল্য লাভ করবে না। সুতরাং ডাইরেক্ট ইন্টারাকশানের মাধ্যমেই আমরা স্টুডেন্টদের এই সার্ভিসটা দিয়ে থাকি এবং তারা সাফল্য লাভ করে। মানে আমি দেখেছি রাইসের এডুকেশনের মধ্যে খানিকটা সনাতনী ব্যাপার রয়েছে একদম। মানে এবং হার্ড টাচ কন্টেন্ট রয়েছে, সেখানে টিচার এবং স্টুডেন্ট ফ্রন্ট টু ফ্রন্ট, মানে ক্লাসরুমের একটা আবেগ কিন্তু স্যার আলাদা। শিওর। মানে সেটাকে মিস করাটা কখনোই আমার মনে হয় উচিত হবে নিশ্চয়ই না। নিশ্চয়ই। ঠিক স্যার, চলে আসি। এরপর আমি চলে আসছি, আমাদের একটা নিউমেরিক্যাল কোশ্চেন আছে অ্যাপ্রক্সিমেশন। ধরুন যেখানে আমাদের জাস্ট গেস করতে হয়, কাছাকাছি কোন অ্যান্সারটা আছে সেটা মার্ক করতে হয়। ব্যাংকিং এক্সামে, প্রত্যেকটা ব্যাংকিং এক্সামে এটা কিন্তু আমরা ফেস করি, 5 to 10 মার্কস। বলছে 16 and a 2/3% of 181.231 plus 125% of 801.915 equal to what? তো ব্যাংকিং এক্সাম মানে 5টা অপশান থাকবে। এক্স্যাক্ট ভ্যালু ফাইন্ডের ক্ষেত্রে লাস্ট অপশানটা থাকে নান অফ দিস, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেশন, ইউ হ্যাভ টু মেক দ্য অ্যান্সার জাস্ট নিয়ার অ্যাবাউট। সেক্ষেত্রে লাস্ট অপশানও কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুতেই থাকে, উই হ্যাভ টু মেক দ্য অ্যান্সার। এটা খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট আমরা করতে পারি উইথ রেসপেক্ট টু অন্য আদার কোশ্চেন। সেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম থেকে যখন পার্সেন্টেজ চ্যাপ্টার করানো হয়, সেখানে হয় এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে 1/6। সবাই আমরা জানি 16.2-3% মানে 1/6, 33.1-3% 33 and 1/3% মানে 1/3, আর 12.5% মানে 1/8। এই 3টে পার্সেন্টেজ আমরা শিখিয়ে দিই, অভ্যস্ত করি, যে কোনো অ্যারিথমেটিক ফেস করলে বা নিউমেরিক্যাল অঙ্ক ফেস করলে যাতে স্টুডেন্ট গেস করতে পারে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা 1/6 of 180 মনের মধ্যে করতে পারবে, এটা 30, কারণ 6 দিয়ে এটা ক্যান্সেল করলে 30 প্লাস 125%। আমরা জানি 100% মানে ইটসেলফ, তাহলে 25% মোর, তাহলে 100% ইটসেলফ মানে 800 রাফলি, কারণ অ্যান্সারটাই হচ্ছে রাফলি করতে হবে। তাহলে 100% মানে ইটসেলফ 800, 25% মানে 1/4, 800-এর 1/4 হচ্ছে 200, দ্যাট ইজ 1000। সো 1000 অ্যাড করলে আমরা অ্যান্সার পাবো 1030। প্র্যাকটিক্যাল এক্সামে অপশান ছিল 1031, নিয়ার অ্যাবাউট, এটাই তখন কারেক্ট করব। সো কারণ 5টা অপশানই তখন নিউমেরিক্যাল ভ্যালুতে থাকবে, অ্যান্সারটা কুইক আমরা রিচ করতে পারবো শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। এই প্র্যাকটিসটাই শুধুমাত্র জরুরি, যেটা স্টুডেন্টদের ডিপেন্ড করে না সে সায়েন্স পড়ে এলো না কমার্স পড়ে এলো না আর্টস পড়ে এলো, সকলের জন্যই কিন্তু অ্যাচিভ করতে হয় একটাই নাম্বার, যেটা কাট অফ মার্কস। সো সেখানে ডিপেন্ড করে না তার কতটা কনভেনশনাল সিস্টেমে, তার ডেপথ কতটা, প্র্যাকটিসটাই হচ্ছে জরুরি। একদমই। আমি একটা ফোন নেব, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো স্যার, আমি সাগর ঘোষ বলছি, বাঁকুড়া থেকে। হ্যাঁ, বেশ স্বাগত অনুষ্ঠানে। তোমার কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ স্যার, আমি তো ওটা লাইভ দিচ্ছেন আপনারা রাইসের থেকে। তো আমাদের যে WBCS SSC রেলের জন্য আছে, তো ওটা অনলাইনে কোর্সটার জন্য কোর্স ফি কত? কোর্সের জন্য ঠিক আছে। কোর্স ফি কত তাই জিজ্ঞেস করছো তো? হ্যাঁ, আর ফ্যাসিলিটি কি কি আছে? তুমি ভর্তি হতে চাইছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যে কি কি কোর্স, ফ্যাসিলিটি দিবে, কোর্স ফি কত? আচ্ছা ফেসিলিটিটা স্যার বলে দিচ্ছেন, আর আমার মনে হয় যে কোর্স ফি এর জন্য একটু নিচের নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিলে ওখানে যারা অফিসিয়ালস রয়েছেন, যারা আপনাকে অ্যাটেন্ড করবেন, তারা আপনাকে আরো বিস্তারিত বলে দিতে পারবেন। হ্যাঁ, কি কি ফেসিলিটি আছে স্যার? একদম, ফেসিলিটি আমরা সমস্ত স্টুডেন্টের জন্য যেভাবে দিই, সেটাও নিশ্চয়ই আপনার যে ছাত্র বা ছাত্রী বা ছেলে মেয়ে যে আছেন নিশ্চয়ই পাবে। কিন্তু বিশদভাবে জানতে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার, সেখানে ফোন করবেন। অতটা বিস্তৃত আমি এখানে বলতে পারছি না, কিন্তু আমরা যে সার্ভিস দিয়ে থাকি প্রত্যেক স্টুডেন্টের জন্য সেটা কমন, নিশ্চয়ই আপনি প্রত্যেকটা সার্ভিস এখান থেকে পাবেন। একদমই। এবং এখানে কিন্তু ওয়েবসাইট যাচ্ছে, আমার মনে হয় টেলিভিশন স্ক্রিনে ওয়েবসাইট যাচ্ছে, এখান থেকেও আপনি একটু দেখে নিতে পারেন, বা রাইস এডুকেশনের ওয়েব পেজে গিয়ে আপনি দেখতে পারেন। ইনফরমেশন হ্যাজ গিভেন দেয়ার, আপনি সেখান থেকে ইনফরমেশন নিতে পারেন, এবং যারা অ্যাটেন্ডেন্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বললে আপনাকে ডেফিনেটলি হেল্প করা হবে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? একটু হ্যালো, নামটা স্যার। বলবেন প্লিজ। হ্যাঁ স্যার, আমি এনামুল হক বলছিলাম, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, স্বাগত এনামুল। কি কোশ্চেন আছে?
আমি তো গার্জিয়ান, আমার ছেলের জন্য আলোচনা আচ্ছা করছি। আচ্ছা এনামুল বাবু স্বাগত, হ্যাঁ বলুন। তো ওই আমি তো রাইসে সরাসরি অ্যাডমিশন করাতে এবার প্রোগ্রাম ছিল আমার, আচ্ছা কিন্তু যে রোগের প্রকোপ তাতে তো অ্যাডমিশন করা সম্ভব না, আর সেটা সম্ভব হবে না। হুম তো এই বিষয়ে আমি এখন কি করতে পারি বলেন ঠিক তো? আছে, আমি বলছি। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। আপনি জানতে পারবেন যে আমরা এই সময়েও কিন্তু স্টুডেন্টদের অনলাইনে পড়াশোনায় অবশ্যই তৈরি করছি। সেটা সমস্ত অফলাইনেও যেভাবে আমরা সার্ভিস দিতাম, যেভাবে পড়াশোনা করাতাম, অনলাইনেও আমরা সেইভাবেই সার্ভিস দিতে অঙ্গীকারবদ্ধ এবং সেটাই করছি আমরা। আপনি নিশ্চয়ই ওই নাম্বারে ফোন করুন, বিশদ জানতে পারবেন যে কিভাবে আমরা আপনার ছাত্র বা ছাত্রীর জন্য আমরা তৈরি হচ্ছি। ওকে, বেশ স্যার, আর মাত্র 10 হ্যাঁ। মিনিট আছে, আমরা ওকে, তার মধ্যে তো আমি যতটা বলছিলাম পারবো। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার জন্য আমাদের 2012-13 পর থেকে বেশ কিছু মাধ্যমিকের চ্যাপ্টার ইনক্লুড হয়েছে, যেটা তার আগে কোনো পরীক্ষা ছিল না, যেটা আমাদের এখনও রাজ্য সরকারি পরীক্ষার ক্ষেত্রে থাকে না, শুধু অ্যারিথমেটিকটাই ফেস করতে হয়। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় আমাদের বেশ কিছু চ্যাপ্টার ট্রিগনোমেট্রি, অ্যারিথমেটিক বাদ দিয়ে অ্যালজেব্রা, জিওমেট্রি এগুলো ফেস করতে হয়। তো আমি ট্রিগনোমেট্রির কিছু কোশ্চেন বলি। সেটা হচ্ছে, ধরুন আইডেন্টিটিস মানে ফর্মুলার ওপরে প্রচুর কোশ্চেন আমরা ফেস করি। 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা। তো এটা আইডেন্টিটিস প্রয়োগ করে, অর্থাৎ ফর্মুলা প্রয়োগ করে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, পাঁচটা স্টেপের পর একজন স্টুডেন্ট নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। কিন্তু আমরা বেসিক্যালি শেখাবো শুধুমাত্র ভ্যালু পুট করেই অ্যান্সার করতে পারবে। তার জন্য যে টেবিলটা আছে ট্রিগনোমেট্রির, সেটা নিশ্চয়ই একজন স্টুডেন্ট 9 10-এই পড়ে আসছে, সুতরাং সে ইজিলি এটা অ্যাচিভ করতে পারবে। শুধুমাত্র এই থিটার যে ভ্যালু, এমন একটা সুইটেবল ভ্যালু পুট করব যেটা অবশ্যই যেন প্রয়োগ করলে আমরা অ্যান্সারটা করতে পারি। এখানে থিটা প্রয়োগ করব আমরা 45, সুইটেবল 45, যেন আইডেন্টিফাইড ভ্যালু না আসে, অসংজ্ঞাত ভ্যালু যেন না আসে, সেটা আমরা শুধু খেয়াল রাখবো। তো কট 45 মানে 1, কোসেক 45 মানে হচ্ছে √2, তাহলে 1 প্লাস 1 2 মাইনাস √2, দিস ইজ 1 প্লাস 1, কারণ tan 45 1 প্লাস 1 2 প্লাস √2, so answer 2 minus √2 into 2 plus √2, that is a minus b into a plus b, 4 minus 2, answer is 2. so আমরা অ্যান্সার তৈরি করলাম 2. so এইভাবে আইডেন্টিটিসের উপরে কিছু কোশ্চেন আমি দুটো তিনটে দেখাই। স্যার আমি একটা ফোন নিয়ে নেব কি? একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কে বলছেন, একটু নামটা বলবেন প্লিজ। স্যার আমি শান্তনু অটবেল বলছিলাম, আচ্ছা, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে, বেশ। হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি স্যারকে একটু জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ডেফিনেটলি স্যার রয়েছেন। বলছিলাম, হ্যাঁ বলছিলাম স্যার, ব্যাংকিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম স্যার, ব্যাংকিং এর জন্য। হ্যাঁ, হ্যাঁ তো স্যার আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। হ্যাঁ, তো ব্যাংকিং এর জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা বলুন যাচ্ছে বলুন, সবটাই। শুনছি আমি। হ্যাঁ বলছিলাম যে রাইসে কি ব্যাংকিং এর জন্য আলাদা করে স্পেশাল করে দিয়ে দেওয়া হয়? শুধু আমি ব্যাংকিং এর জন্য, অন্য কোনো নয়, শুধু শুধু ব্যাংকিং। ব্যাংকিং এর জন্য করবেন, স্পেশাল কোনো কোর্সেস আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস বলছিলাম যে আমি কিন্তু আর্টস স্টুডেন্ট আছি। হ্যাঁ, ইয়েস রাইট, ওকে স্যার। কোনো সমস্যা নেই, আর্টস কমার্স সায়েন্স বলে কিছু না, সিস্টেমেটিকভাবে পড়াশোনা করতে হবে, এটাই আমাদের জরুরি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল যে এডুকেশন পলিসি, সেখানে তো বলছে আর্টস কমার্স সায়েন্স বলে কিছু থাকবেই না। একদমই, সে তো আপনারা জানতেই পাচ্ছেন, ওখানেও প্রচুর পরিবর্তন আসছে, কম্পিটিটিভ পরীক্ষা এইভাবে পরিবর্তন এসছে। সুতরাং আর্টস কমার্স সায়েন্স কিছু না, প্র্যাকটিস করতে হবে। নিশ্চয়ই ব্যাংকিংয়ের জন্য আপনার জেনারেল কম্বাইন্ড যে কোর্স করাই, সেখানে নিশ্চয়ই আপনার ছাত্র বা ছাত্রী যে আছেন নিশ্চয়ই অ্যাডমিশন করাবেন, এবং নিশ্চয়ই আর্টস হোক আর সায়েন্স হোক, দ্যাটস নট এ ফ্যাক্টর, আমরা নিশ্চয়ই তাকে ঠিকভাবেই তৈরি করব এবং তৈরি করবই, এটা আপনাকে কথা দিলাম। একদম, মানে নতুন শিক্ষানীতিতে বলছে আপনি ফিজিক্সের সঙ্গে সংস্কৃত রাখতে পারেন, তো সেখানে কোনো প্রবলেম নেই আর কি। এবং অনেক বেশি বাস্তবমুখী এবং কর্মমুখী এডুকেশন নীতি, মানে যেটা হয়তো আপনাকে 21 বছরের পরে গিয়ে আবার ভর্তি হতে হতো আলাদা করে, সেটা হবে না, এখন প্রথম থেকে আপনি স্টাডি করতে পারবেন স্যার। যেটা দেখুন, এই বিরাট বড় আইডেন্টিটিসের উপরে কোশ্চেন যদি আমাকে সলভ করতে হয়, একটা পেজ প্রায় 1.5 পেজ লেগে যাবে। স্যার আরেকটা ফোন কি নিয়ে নেব? জাস্ট এটা আমি করে নিই। ওকে রাইট, ওকে রাইট। তো সেটা হচ্ছে যে এটা a মাইনাস বি টু দি পাওয়ার 4, বিরাট বড় এটা এক্সপ্রেশন আসবে। এটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। আইডেন্টিটিস প্রয়োগ করে, ফর্মুলা প্রয়োগ করে যদি অ্যান্সার যেতে হয়, আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা এখানেই এটা অ্যান্সার করব। সেটা হচ্ছে সাইন আর কস যদি থাকে, সেক্ষেত্রে এক্সেস সুইটেবল ভ্যালু 0 বা 90,
এই ডিগ্রি পুট করতে পারি। তো 90 যদি পুট করি, দিস ইজ সাইন 90 1 cos 90 0, দিস ইজ 1 মাইনাস 0, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 4 1। সো শুধুমাত্র কোএফিসিয়েন্টেই আসবে 3 into 1 plus 6। দিস ইজ সাইন 90 1 cos 90 0, দিস ইজ 1 স্কোয়ার 1, দ্যাট ইজ 6 into 1। দিস ইজ 1, দিস ইজ 0, কারণ 1 to the power 6 1, 0 to the power 6 0, 4 into 1, that is 4. So just 4 into 1. So just we have to make the answer by their addition. 6 plus 3 plus 4, answer is 13. So mark করতে হবে answer 13। আমরা দেখে দেখে উত্তর করতে পারবো। আমি ফোনটা Okay, নিয়ে নিই হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে আমি বলছেন? বর্ধমান থেকে নীলরতন মল্লিকের বাবা বলছি। আচ্ছা, বেশ, Hello? বলুন বলুন। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। হ্যাঁ বলুন। হ্যালো, তা এই রেলে সার্ভিস কমিশনের পরীক্ষা তো দেবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি। তাহলে ওই পরীক্ষা দিতে গেলে কি রাইস থেকে, ওদের তো সব ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পড়ে, রাইস থেকে কি কোনো কোচ পাওয়া যাবে? কোন কোর্স বলছেন? যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য বা রেলের জন্য? ধরুন ওদের তো ম্যাক্সিমামটাই রেলে, ধরুন ও ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন হ্যাঁ। নিয়ে পড়ছে। বুঝলাম। হ্যালো, হ্যাঁ বুঝলাম। যেটা বলা শুনুন কিন্তু শুনুন বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করুক আর যেটাই করুক, আমরা কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষার দোরগোড়ায় তাকে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। সে শুধু ভর্তি হোক, নিশ্চয়ই আমরা তাকে তৈরি করব। ঠিক আছে? সে যেটা করতে চায়, যেভাবে পড়াশোনা করতে চায়, তার বিভিন্ন ভাগ আছে। কেউ ব্যাংকিং পড়াশোনা করতে চায়, কেউ WBCS পড়তে চায়, কেউ জেনকম দিয়ে স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরি করতে চায়, যেটা করতে রেলওয়ে সার্ভিস করতে চায়, নিশ্চয়ই আমরা সেইভাবেই তাকে তৈরি করব। ওকে, আমরা চলে আসি পরের অঙ্কে, পরের ম্যাথসে। যদি কেউ Okay. ফোন করতে চান, হয়তো আর একটা ফোন আমরা নিতে পারবো, কারণ 3 মিনিট মতো মাত্র সময় আছে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বারসের উপরে প্রচুর কোশ্চেন বিভিন্ন এক্সামে আসে। ধরুন 19 টু দি পাওয়ার 24 বলা হলো, এই নাম্বারটাকে 19-এর থেকে 1 কম 18 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার, বা 19 থেকে 1 বেশি 20 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার। আবার ধরুন 17 টু দি পাওয়ার 23, এই নাম্বারটাকে 17 থেকে 1 কম 16 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার, 17 প্লাস 1 দ্যাট ইজ 18 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার। তো যদি পাওয়ার থাকে ইভেন, যে ফ্যাক্টরটা বেশি আছে তার থেকে 1 কম বা 1 বেশি, অর্থাৎ 18 and 20 বা এদের রিলেটেড যে কোনো ফ্যাক্টর দিয়ে রিমাইন্ডার হবে, ভাগ করলে রিমাইন্ডার হবে 1। তার নিশ্চয়ই পদ্ধতি আছে, কিন্তু অবজেক্টিভ পদ্ধতিতে দেখেই সে অ্যান্সার করতে পারবে। তাহলে পাওয়ার ইভেন, যে নাম্বারটা বেশি আছে তার থেকে 1 কম বা 1 বেশি, যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1। আবার এখানে পাওয়ার আছে অড, এর থেকে 1 কম 16 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার অবশ্যই 1, কিন্তু এর থেকে বেশি দ্যাট ইজ 18 দিয়ে ডিভাইড করলে যেটা বেস আছে 17, সেটাই হবে রিমাইন্ডার। তো দিস ইজ নাম্বার সিস্টেমের কোশ্চেন। নাম্বার সিস্টেমের প্রচুর কোশ্চেন আছে, যা আমরা পদ্ধতিগতভাবে যদি আমরা প্র্যাকটিস করি, নাম্বার সিস্টেম বা সিম্পলিফিকেশন, আমার অনেক কোশ্চেন দেখানো ছিল, সময়ের অভাবে হয়তোবা আমরা এখানে এটা করতে পারছি না। নিশ্চয়ই আগামী দিনে আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব, অবশ্যই। একদমই। আমি আরেকজনের ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি সুদীপ বিশ্বাস কথা বলছি নতুন দিল্লির থেকে। আমি এসএসসির ব্যাপারে শুনতে চাই, রাইস এডুকেশন থেকে কিভাবে আমি অনলাইন ফ্যাসিলিটিটা পাবো। আমার গ্রাজুয়েশন গত বছরে হয়ে গেছে কমপ্লিট। এসএসসির জন্য আপনি বলছেন তো? স্টাফ সিলেকশন হ্যাঁ, কমিশন। SSC স্টাফ সিলেকশন হ্যাঁ, কমিশনের স্টাফ সিলেকশন কমিশনের জন্য কিভাবে অনলাইন ফ্যাসিলিটিটা আমি পাবো রাইস এডুকেশন থেকে। ওকে, রাইট। নিশ্চয়ই। ওকে, রাইট। তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষার জন্য আমরা কিন্তু জেনারেল কম্বাইন্ড কোর্সের স্টুডেন্টদের তৈরি করি। তো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ওয়ান অফ দ্য মোস্ট অনারেবল কিছু ভ্যাকেন্সি আছে সেখানে, বেশ কিছু পোস্টের এগেনস্টে। নিশ্চয়ই সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবে জেনারেল কম্বাইন্ড পড়াশোনার মাধ্যমে। আমাদের যে নাম্বার আছে নিচে দেখছেন স্ক্রিনে, ওখানে নিশ্চয়ই আপনি ফোন করুন, জানতে পারবেন সিস্টেমটা নিয়ে। ওকে, একদমই। আমি আপনাদেরকে বলি যে যারা WBCS করতে চাইছে, কারণ কিছু কিছু পলিটিক্যাল এবং প্রেজেন্ট টাইম সিনারিও বলছে যে এই ক্ষেত্রে কিন্তু কিছু রিক্রুটমেন্টের স্কোপ রয়েছে, একদম। অ্যাপার্ট ফ্রম বেঙ্গল গভর্নমেন্ট।
তো সেই কারণের জন্য আপনারা বুঝতে পারছেন আমি সবটা ডিসকাস করব না টেলিভিশন স্ক্রিনে, কাজে সেই বেসিসে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এবং স্পেসিফিক রাইসের WBCS এডুকেশন, তার টপিক, তার মেটেরিয়াল সব কিছুই একটু এক্সট্রাঅর্ডিনারি, যেটা আমি জানি। কিছু পার্সোনাল রেফারেন্স থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি আজকে অনুষ্ঠানের সুবাদে না, এটা আমি অনেকদিন আগেই পাওয়া, ব্যক্তিগত ক্ষেত্রেও কিছু অবদান অবশ্যই আমি জানি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, হয়তোবা ক্লাস সম্ভব হচ্ছে না ডিউ টু প্রোটোকল, ডিউ টু মেনটেনিং দ্য এটিকেটস, মানে ক্লাস হচ্ছে না মানে অনলাইনে আমরা পড়াশোনা অনলাইন হচ্ছে, আমি করাচ্ছি। সেটাই বলছি যে অনলাইনটা হচ্ছে, আপনি অনলাইনে কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করে ক্লাস করতে পারেন, মানে যেটা সামনাসামনি বসে ক্লাস সেটা এখন হয়তো সম্ভব হচ্ছে না। অবশ্যই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমার মনে হয় আপনাদের নোট করা হয়ে গেছে। আর আমার খুব ভালো লাগলো, মানে যে অঙ্কর বিষয়টা পার্সোনালি আমার দেখে খুব একটা শিভরিং হয় যে বাবা এটা কি বিষয়, কি হলো, কিন্তু তার যে টেকনিক্স এত ইজি হতে পারে, এত সুটেবল হতে পারে, এত লেস টাইম টেকিং হতে পারে, এটা কিন্তু ময়রা স্যারের থেকে আমিও খানিকটা শিখলাম গত 50 মিনিটে। আশা করি ক্লাসে আবারও স্যারের সঙ্গে আপনাদের সবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, স্যার খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো, এবং অবশ্যই আপনারা এবং আপনাদের পরিবার আপনারাও সবাই ভালো সুস্থ থাকুন, একদম। সুস্থ থাকুন, বি পজিটিভ। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব সুস্থ থাকুন, আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবো। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।